না, বিজ্ঞানের একটা বিষয় আমার ইন্টারেস্টিং লাগছে, যেটা হলো আপনাদের বিষয়ে। বলতেছিলেন যে বিজ্ঞানে যেটা হলো যে এটা সত্য বা এটা সবসময় থাকবে। মানে বিজ্ঞানের নিয়মগুলো কি সবসময় কি চিরস্থায়ী? ব্যাপারটা এরকম আর কি। আমি যখন আমরা আমি কি বলছি বিজ্ঞান সত্য, বিজ্ঞান থাকবে, এরকম কি কিছু বলছি? আমি আমার তো মনে করতেছে না ভাই এটা এরকম কি বলছি। আমি আমি একটা আমি একটু বলি বিজ্ঞান নিয়ে। আহ, বিজ্ঞান বিজ্ঞান যে জিনিসগুলি অবজারভেশনাল এবং ফ্যাক্ট, আমরা ফ্যাক্ট হিসেবে জানি। আমাদের আমাদের অমিত কুমার মন্ডল দাস চলে এসেছেন, খাবার প্রোগ্রাম, অমিত ভাই চলে আসছে। সায়েন্টিস্ট কাম ওয়েলকাম অমিত ভাই। ডাক্তার সব চলে এসেছেন। থ্যাংক ইউ। দ্য মেডিকেল ডক্টর হ্যাজ অ্যারাইভড। মেডিকেল Yes. ডক্টর, আরে একটু ডক্টর বিজ্ঞান অমিত বিজ্ঞান মন্ডল। বিজ্ঞান বিজ্ঞান একটু শুনলাম মনে হলো, সেই জন্য চলে এলাম। থ্যাংক ইউ ভেরি মাচ বিজ্ঞান ভাই, বিজ্ঞান থ্যাংক ইউ ভেরি বলছিলাম। মাচ অমিত ভাই। থ্যাংক ইউ, বলুন বলুন শুনি। বিজ্ঞান কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নটা আছে বিজ্ঞানের কি সব সময় সবকিছু সত্য, এটা ওনার প্রশ্ন, তাই না? এটা বুঝো। হ্যাঁ, মানে যদি বিজ্ঞানের নিয়মগুলোকে আমরা চিরস্থায়ী ধরেন কনসিডার করি, তাহলে তো আমাদের মনে হবে এটা প্যাটার্ন, সবকিছু তো প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্নে চলতেছে। ব্যাপারটা কি এরকম? তাতে চলছেই, তাতে চলছেই, নির্দিষ্ট প্যাটার্নে তো চলছেই অবশ্যই। আচ্ছা আচ্ছা। কিন্তু এটাকে কি বিজ্ঞানের নিয়ম বলে, নাকি বিজ্ঞান আবিষ্কার করছে বা বিজ্ঞান জানছে এটা নিয়মগুলো বা ল গুলো নেচারের বা প্রকৃতির? ব্যাপারটা আমরা সেরকম বলি, তাই না? হুম হুম হুম। নিয়মগুলো তো বিজ্ঞানের নয়, নিয়মগুলো এরকম তো না যে ধরুন ইয়ের আগে, এই কি বলে, নিউটনের আগে কোন রকম আপেল যে মাটিতে পড়তো না, নিউটন বললে এবার থেকে আপেল মাটিতে পড়বে, সাথে সাথে আপেল মাটিতে পড়তে আরম্ভ করলো, সেরকম তো নয়। সে আগেও পড়তো। সেইখানে আপনি নিউটন। একটা মজার জিনিস বলেছেন যে নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করার আগে কি মানুষ আকাশে উঠতো, এরকম কিন্তু মুমিনরা বলে। এক্স্যাক্টলি, ব্যাপারটা সেরকমই, মানে তাদের হাব ভাব সেরকমই, যে তার আগে হয়তো উঠতো মানুষ, না আকাশে উঠতো, আচ্ছা, নিউটন সত্তর বলার ভাই, পরে। এই কথা কি আপনি জেনারেলি শুনছেনও নাকি? আপনি তো হ্যাঁ ভালো হ্যাঁ, মানুষের সাথে ডিবেট করেন, খেদমত শেখ না কার সাথে ডিবেট করেন, কাদের এরকম শেখ, কথা কাদের শুনছেন শেখ যে নাকি? বল। হ্যাঁ, সে তো নাসাকে চ্যালেঞ্জ দিয়েছে পৃথিবী স্থির। হ্যাঁ হ্যাঁ, মানে আমি সত্যি, মানে উনি নোবেল টোবেল না পেয়ে যান, আমি মানে খুব ভয়ে আছি, হ্যাঁ, মানে ভয় তখন ভয় আমি আছি যে কি আমরা। হ্যাঁ, করবো। হ্যাঁ, আমি তো খুবই ভয়ে আছি। জি। আচ্ছা, আমি ছোট্ট একটা গল্প বলি, হ্যাঁ? ধরেন একজন কি শুনি হচ্ছে, শুনি। মুরগির খামার আছে, হ্যাঁ? তো মুরগির খামারে ধরেন উনি প্রতিদিন খাবার দেন আর কি। একটা নির্দিষ্ট সময়, ধরেন সকাল 11টার সময় খাবার দেয়। তো বেশ বেশ। বললাম কি যে ওই মুরগির খামারে, ধরেন মুরগির খামার তো একটা স্পেস বা একটা, ধরেন মুরগির খামারের সবচেয়ে বুদ্ধিমান মুরগি, সে একটা অবজারভেশন করলো, হ্যাঁ? এবং হুম। অবজারভেশন করে ধরেন মুরগির খামারের সবচেয়ে বুদ্ধিমান যে মুরগিটা থাকতে পারে না, ধরেন মুরগি খামার একটা স্বতন্ত্র একটা হুম, স্টেট। থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে, হ্যাঁ বুদ্ধিমান থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ। তো মুরগির খামারের সবচেয়ে যে বুদ্ধিমান মুরগি, আর সে বুদ্ধিমান মানে সে কি ক্যালকুলাস করতে পারে, এরকম বুদ্ধিমান? না না না, মানে সে ওই মুরগিদের তুলনায় একটুখানি বুদ্ধিমান, মানে হ্যাঁ, মুরগিদের আমি ধরে হ্যাঁ, নিলাম যে মুরগিদের ধর, আমরা তো মুরগিদের তাদের ওই ওই মুরগির মানে খামারের মধ্যে মুরগিদের এবারে সবচেয়ে যে ব্রেন হয়, মুরগির এবারে যে ব্রেন হয় তার থেকে একটু বেটার, তার থেকে হ্যাঁ বেটার বুদ্ধিমান হতে পারে। মুরগি তো বার্ড ব্রেইন বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এনিহাউ। মুরগির খামারের সবচেয়ে বুদ্ধিমান মুরগিটা সে অবজারভেশন করে সে একটা স্টেটমেন্ট দিল যে যে আমাদের হলো যে এভরিডে আমাদের প্রতিদিন সকালে 11টায় খাবার আসে, হ্যাঁ? তো একদিন কি হলো কি, যে মুরগির যে কৃষক ছিল, সে হঠাৎ করে কি করলো, মুরগির ধরেন ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে সে জবাই করা শুরু করলো। মানে একটা গন্ডগোল লেগে গেল। তখন তখন তো অন্য মুরগির আতঙ্কিত হয়ে গেল, যে এটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমরা তো অবজারভেশনের মধ্যে পাইছে কি, যে সব সময় আমাদের 11টার সময় খাবার আসে, কিন্তু হঠাৎ হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন হইলো, হ্যাঁ? হুম। মানে কেন হঠাৎ করে তাদের সবাইকে হত্যা করা হচ্ছে, কেন এই ঘটনা তো ঘটার কথা ছিল না, কারণ তারা নিয়মিত ভাবে ধরেন 1 বছর তারা 11টার সময় খাবার পাইছে। কিন্তু 1 বছর পর কোনো একটা দিন কৃষক তার মনে হলো তার আহ, তার হলো আত্মীয়র জন্য সে মুরগি জবাই করবে, তখন তো এই একটা কলোনিতে তার একটা নিশ্চয়ই গন্ডগোল লেগে গেল। তো এই যে অবজারভেশনটা, নিশ্চয়ই। হ্যাঁ, সেই অবজারভেশনের সাথে আপনার এটা কি মনে হয় এটা?
হ্যাঁ, তা এটা সেই ওই যে ওই ইন্ডাকশন যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে একটুখানি অন্যভাবে বললেন যে ওই সাদা মুরগি দেখছি ভাবছি সব সাদাই মুরগি হয়, তারপর একদিন দেখলাম কালো মুরগি হলো, তখন আমি পরিবর্তন একটু হলো। বলতে পারি হ্যাঁ, অমিত শিওর দা? শিওর, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা, নিশ্চয়ই। থ্যাংক ইউ। না, মানে আমি যেটা আপনি বলতে চাচ্ছিলাম, একটু 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 ভাইয়া শুনেন, আপনি দেখছেন প্রতিদিন সূর্য ওঠে, তাই না? মানে আপনি দেখলেন যে প্রতিদিন সূর্য উঠছে এবং প্রতি রাতে সূর্য ডুবে যাচ্ছে। এটা আপনি দেখলেন, মনে করেন আপনার পুরা লাইফেই দেখছেন। একদিন তো হঠাৎ এরকম হতে পারে যে সূর্য উঠলো না, তাই না? হতে পারে না? তো এই যে তখন তো আমাদের অবজারভেশন, সায়েন্সটা ফলস হয়ে গেল না, অবজারভেশন। না ফলস কোথায় হলো? আমাদের সায়েন্স তো এটা বলে না যে এটা সারা জীবনই ঘটবে। আমাদের সায়েন্স এটা বলে যে এখন আমাদের যে ফ্যাক্ট, অবজারভেশনাল ফ্যাক্ট যেটা আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এটা চেঞ্জ হবে না এমন কোনো কথা সায়েন্স বলে না। আমি কি ভুল বললাম অমিত দা? ঠিকই বলেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা। এইখানে এই জিনিসটা সায়েন্স এবং যে কোনো সায়েন্টিস্ট এই জিনিসটাকে রেকগনাইজ করে। ধরুন আমি আপনাকে একটা কয়েন দিলাম, কয়েন দিয়ে বললাম আপনার নাম কি? জিরো ওয়ান। আচ্ছা, ওকে। তো 01 ভাই, আমি আপনাকে একটা কয়েন দিলাম, কয়েন দিয়ে বললাম যে আপনি একবার এটাকে, আপনার কাজ হচ্ছে এই কয়েনটা একটা ফেয়ার কয়েন কিনা সেই জিনিসটা আপনাকে ব্যাখ্যা করে বা একটা পরীক্ষা করে আমাকে দেখাতে হবে। আপনাকে নির্ণয় করতে হবে এই যে কয়েনটা, এটা একটা ফেয়ার কয়েন নাকি একটা বায়াসড কয়েন। ফেয়ার কয়েন বলতে আমি কি বোঝাতে চাইছি যে এই কয়েনের যে হেড এবং টেল, এইটা পড়ার সম্ভাবনা 50%, বোথ, মানে 50-50 চান্স। তার মানে এটা একটা ফেয়ার কয়েন। কিন্তু যদি বায়াসড কয়েন হয় তাহলে হয় আইদার হেড পড়ার সম্ভাবনা বেশি অথবা টেল পড়ার সম্ভাবনা বেশি। এইবারে আপনি সেটাকে নিয়ে টস করতে আরম্ভ করলেন। টস করতে 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 আপনি ধরুন 10 বার টস করলেন, দেখলেন যে 7 বার হেড পড়েছে, 3 বার টেল পড়েছে। এই যে 10টা সংখ্যা আমরা নিলাম, এইটা কিন্তু আমাদের টোটাল পসিবল যতবার আমরা টস করতে পারি সারা জীবন ধরে, যতবার টস করতে পারি তার মধ্যে একটা স্যাম্পল। আমরা জানি যে এই স্যাম্পলিং এর মধ্যে আমাদের এরর হতে পারে, এবং ঠিক এই কারণেই যদি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে এইখান থেকে আমরা কি বলতে পারবো যে এটা একটা ফেয়ার কয়েন নাকি বায়াসড কয়েন, তখন সেই বিজ্ঞানী আপনাকে বলবে যে হ্যাঁ, আপনি একটা কনক্লুশন টানতে পারেন, কিন্তু সেইখানে আপনার যে কনফিডেন্স ইন্টারভ্যাল হবে, যে কনফিডেন্স হবে, সেই কনফিডেন্সটা হবে খুব কম। তার কারণ একটা শুধুমাত্র একটা র্যান্ডম কারণে ফেয়ার কয়েন হলেও আপনার এই রেজাল্টটা ভুল হতে পারে। এই জিনিসটা শুধু আপনি যেমন বললেন, বা এটা হচ্ছে যে যারা এই ইন্ডাকশন প্রবলেম নিয়ে আসে তারা যেরকম বলল, সেটা তারা যেমন জানে, প্রত্যেকটা সায়েন্টিস্ট এই জিনিসটা জানে। তাহলে এই সায়েন্টিস্টকে যদি জিজ্ঞেস করেন তাহলে উপায় কি, এই সায়েন্টিস্ট বলবে যে আপনি একটা কাজ করুন, আপনি 10 বারের জায়গায় আপনি 20 বার টস করুন, 20 বার জায়গায় 100 বার টস করুন, 100 বারের জায়গায় 1 মিলিয়ন বার টস করুন, 1 মিলিয়নের জায়গায় 1 বিলিয়ন বার টস করুন। ধরুন আপনি 1 বিলিয়ন বার টস করেছেন, টস করে দেখলেন যে 67% টাইমস হেড এসেছে, আর বাকি যে 33% টাইম সেই সময় টেল এসেছে। মানে 1/3 আর 2/3 আর কি, 2/3 ওই হেড এসেছে আর 1/3 টেল এসেছে। এই 1 বিলিয়ন বার এই টসটা করার পরে আপনি খুব কনফিডেন্সের সাথে বলতে পারেন এইটার মধ্যে হয়তো একটা বায়াসনেস আছে, এইটা হয়তো হেডের দিকে একটু বেশি বায়াস। এইখানে আমাদের ওই র্যান্ডম চান্সের জন্য শুধুমাত্র এই রেজাল্টটা আসার সম্ভাবনাটা খুব কম। এবং ঠিক এই কারণেই দেখবেন প্রত্যেকটা সায়েন্টিফিক লিটারেচার পেপারের সাথে একটা ব্যাপার, যেখানে হচ্ছে ট্রায়াল করা হয়, সেখানে দেখবেন একটা ভ্যালু, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, পি ভ্যালু, এই সমস্ত জিনিসগুলো সব আহ, এই সমস্ত জিনিসগুলো তারা সমস্ত কিছু মানে সেগুলোকে একসাথে করে রাখে, যাতে যারা সায়েন্টিস্ট তারা যারা বুঝতে পারে যে এই যে পরীক্ষাটা করা হয়েছে তার মধ্যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কতটা। তা আমরা যদি এরকম একটা ধারণা করি যে ধরুন যে স্মোকিং ইনজুরিয়াস ফর হেলথ, তা স্মোকিং
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এইটা যদি আপনার একটা ধারণা হয়, এটা একটা হাইপোথিসিস হয়, এর জন্য আপনি পরীক্ষা নিরীক্ষা করে ধরুন আজ পর্যন্ত এটা জানা গেছে যে হ্যাঁ সত্যি এটা ইনজুরিয়াস, সেখানে ক্যান্সার তো এমনিও হতে পারে, কিন্তু সেটা রিস্ক ফ্যাক্টরগুলোকে বাড়িয়ে দেয়, একটা অ্যাডেড রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা যায়, এবং মিউটেশন ঘটাতে সাহায্য করে। মিউটেশন ঘটে, ক্ষতিকারক মিউটেশন ঘটে, যার জন্য ক্যান্সার হতে পারে, এই চান্সটা বাড়ায়। এখন যদি ধরুন এইটা আজকে যদি ধরুন একজন আমি আর ফারাজ ভাই একটা পরীক্ষা করে একটা বেশ বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে আমি দেখালাম যে না কিছু কিছু বেনিফিটও থাকতে পারে, যেমন ধরুন আমি বললাম যে ইরিটেবল বাওয়েল ডিজিজ হয় না, অ্যালজিমের হয় না, বা ধরুন বললাম, এটা বলছি না, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল বলছি, এটা আমি বলছি না যে এরকম হয় না, আমি বলছি যে এরকম আমি ধরুন দেখালাম আপনাকে, তখন আমরা আমাদের বিলিফটাকে আপডেট করলাম। কি আপডেট করলাম? যে হ্যাঁ ক্যান্সার হয়, কিন্তু তার হয়তো কতগুলো 2-4টে ভালো দিকও থাকতে পারে। তখন একটা সিগারেট খাওয়ার আগে আপনাকে আমি বলবো, অনুরোধ করব যে রিস্ক বেনিফিট অ্যানালিসিসটা করে দেখবেন যে কোনটাতে রিস্ক বেশি, ক্যান্সার হওয়ার রিস্কটা বেশি নাকি অ্যালজিমার হলে সেখানে প্রাণহানির রিস্কটা বেশি। তো সেইটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস করে আপনার যদি মনে হয় খাবেন, আর যদি মনে হয় না খাবো না, তাহলে খাবেন না, সিগারেট খাওয়ার কোনো প্রয়োজন নেই। তা আপনি যেটা বলছেন হ্যাঁ সেই জিনিসটাকে প্রত্যেকটা সায়েন্টিস্ট রেকগনাইজ করে, প্রত্যেকটা সায়েন্টিস্ট সেই জিনিসটা জানে, ইন্ডাকশনের একটা প্রবলেম অবশ্যই আমরা জানি। যদি এরকম আমরা দেখি যে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট কিছু সেকেন্ড সময় লাগে, তার জায়গায় একজন মেজার করে দেখালো যে না 1 সেকেন্ড বেশি লাগছে হয়তো এই 2000 শতাব্দীর পর। ভাই আপনি 10-15 মিনিটের মতো আছেন না অমিত ভাই? আছি ফরাজ ভাই। ওকে, তাহলে আমি একটা একটা কাজ কফি করে নিয়ে আসি। আসছেন? কফি নিয়ে আসছেন? আমার জন্য কফি এক না, কাপ। একটু কাজ আছে। আচ্ছা একটু কাজও আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি 10-15 মিনিটের মধ্যে ব্যাক করতেছি আর কি। হটস্পট শেয়ার করতে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন। হটস্পট চেক ওকে, করবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আপনি যেটা বলছেন সেই সমস্যাটা, এটা শুধু আপনি যে জানেন সেরকম ব্যাপারটা নয়, এই জিনিসটা আমরা বিজ্ঞান মহলে সবাই জানি, এবং সেই জিনিসটা আমরা রেকগনাইজ করি, আমরা আমাদের বিলিভটাকে আপডেট করি, তাই না? 01 ভাই, আপনাকে মিউট করেছিলাম, আপনি আনমিউট করে বলতে পারেন এবার। না না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আপনি যাই হোক, আপনার হলো যে কয়েন যেটা বলেন, কয়েন আর হলো কি বলে ওই যে হেড কয়েনের যে এক্সপেরিমেন্টটা, এটা তো আপনার হলো হ্যাঁ এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি। হ্যাঁ, তো এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি তো এটা তো আপনার ট্রু ইভেন্ট। তো ট্রু ইভেন্ট এটা আপনার হলো আপনি 70% হোক 30% হোক, আপনার সাম করলে কিন্তু দেখেন অলওয়েজ 1 হবে, জিরো সাম, অথবা যাকে বলে জিরো সাম প্রবাবিলিটি। তো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। মানে আমার প্রশ্নটা ছিল হলো কি, যে আমরা যদি যে ইউনিভার্সাল যে লগুলা, এগুলো যদি আমরা ধরি, মানে ট্রু ধরি, যেমন বলে সূর্য সবসময় উঠতেছে, এটা কিন্তু আমরা বলি যে ট্রু ট্রু সবসময় সত্য বলি আমরা, এটা সত্য। হুম হ্যাঁ, সূর্য ওঠে সবসময় সত্য, কিন্তু এমন একটা যে ঘটনা ঘটে যে না একদিন এই মহাবিশ্ব ধ্বংস হয়ে গেল, তাহলে যে আমাদের যে প্রতিষ্ঠিত সত্যটা, এটা তো ধ্বংস হয়ে গেল, আমাদের হ্যাঁ যে ধ্বংস হলে বিলিফটা এটা ধ্বংস হয়ে গেল। আপনি যদি না থাকেন আপনার বিলিভটা থাকবে না, আপনি যদি সারা বিশ্বকে ধ্বংস হতে হবে কেন? আপনি ধ্বংস হলেন, আপনার সাথে আপনার বিলিভ ধ্বংস হয়ে গেল, সমস্যা কোথায়? তাহলে এই যে আমার সাথে আমার কিন্তু ধ্বংস তো হওয়ার কথা ছিল না, কারণ আমরা তো না, আমরা তো ইয়ে ভাই, 01 ভাই, 01 ভাই, জি কোনো সায়েন্টিস্ট এটা দাবি করে না 100% ট্রুথ। কোনো সায়েন্টিস্ট এখন পর্যন্ত দাবি করে নাই যে আমরা যেটা অবজার্ভ করছি এটা 100% ট্রুথ। আমরা যেটা বলি সেটা হলো, সবসময় ছোটবাতে জানতেছি যে হ্যাঁ সূর্য চিরন্তন সত্য কথা। না, এটাকে আমরা বলি অবজারভেবল ফ্যাক্ট। ফ্যাক্ট এবং ট্রুথের মধ্যে পার্থক্য আছে। ফ্যাক্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাই, অবজার্ভ করতে পারি, মেজার করতে পারি, সেটাকে ফ্যাক্ট বলা হয়। কিন্তু ওই ফ্যাক্টটা যখন অন্য কিছু দিবে তখন ফ্যাক্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তখন আর তার ওই মানে কি আমরা কি ফ্যাক্টটা আসল সত্য জানতে পারছি না? মানে কখনোই কি আমরা না, আসল সত্য আমরা জানতে পারবো না? কখনোই মানে এই কখনোই সায়েন্স এটা ক্লেম করে না যে আমরা সত্যটা জানি, এই তাহলে ক্লেমই করে কখনোই না। কি আমাদের পক্ষে সত্য জানা সম্ভব নয়? এটা ক্লেমই করে না, সায়েন্স এটা আর ক্লেমই আমাদের করে না যখন যে আমরা সত্য ধ্বংস জানি। হয়েই গেল, তাহলে আমাদের ধ্বংসটা কেন হলো এই সত্যটা আমরা জানবো কিভাবে?
মানে কি আমি কি কখনোই সত্য জানতে পারবো না? আমার প্রশ্ন হলো এটা। হ্যাঁ, অমিত দা কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। একটা জিনিস বলি। সত্য জানা বলতে আপনি কি বলছেন আমি ব্যাপারটা আমি ঠিক বুঝছি না। তবে এই মানে জিনিসটা এই যে বোঝার চেষ্টা করুন। ধ্বংসটা হয়ে গেল। আচ্ছা কথা আমি আরে কথাটা শুনুন। ধ্বংস আমি সেই ধ্বংসে পরে যাব। ধ্বংসের কথা কিভাবে হলো সেটা পরে যাব। তার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। এই যে আ এই যে এই যে ১ বিলিয়ন বার আমি টস করেছি। একটা কয়েনকে আমি ১ বিলিয়ন বার টস করেছি। তার মধ্যে 70% হেড এসেছে আর 30% টেল এসেছে। ঠিক আছে? আমি এখন একটা হাই কনফিডেন্স এর সাথে 99.99% কনফিডেন্স এর সাথে আমি ধরে নিচ্ছি যে এই যে আমার কয়েনটা এইটা একটা বায়াসড কয়েন। এইরকম কি হতে পারে যে এইটা শুধুমাত্র একটা বায়াসড কয়েন নয়, শুধুমাত্র চান্স ফ্যাক্টরের জন্য 70% হেড আর 30% টেল এসেছে? এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। নিশ্চয়ই হতে পারে এবং প্রত্যেকটা বিজ্ঞানী সেই জিনিসটাকে রেকগনাইজ করে। এরকম কি হতে পারে আমার স্যাম্পলিং এর মধ্যে কোনো এরর আছে? অবশ্যই হতে পারে হতে এবং পারে। প্রত্যেকটা বিজ্ঞানী এই জিনিসটাকে রেকগনাইজ করে। তার মানে ধরুন আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন যে আমার খুব কাশি হচ্ছে এবং আমার বুকে ব্যথা। তা আপনি যাচ্ছেন এরকম বলছিলেন মানে ধরে নিন কেউ একজন গেছে, তা সেই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে বলল যে ভাই একটা কাজ করো, একটা চেস্ট এক্স-রে করো। তো সে চেস্ট এক্স-রে করে এলো। ডাক্তার বলল, "দেখ ভাই তুই যে চেস্টটা করেছিস তাতে আমি যে অসুখটা মনে করছি সেটা ট্রু পজিটিভ এটার সম্ভাবনা কিন্তু ওই 60%। মানে সত্যিই যে এরকম মানে থাকলে রোগটা যদি সত্যিই থাকে তাহলে ধরা পড়বে এই ট্রু পজিটিভ ব্যাপারটা সম্ভাবনা আপনি কি 60%। এই টিউবারকুলোসিস এর কথা বলছেন নাকি? যাই হোক একটা রোগ, ঠিক আছে? আচ্ছা, যেকোনো ঠিক একটা আছে। রোগ। সেটা ডাক্তার ভাবছে যেটা। তো তখন বলল, "দেখ আমার কাছে আরেকটা স্পেসিফিক টেস্ট আছে। এই স্পেসিফিক টেস্টটা একবার করিয়ে আয়।" তা আপনি করিয়ে এলেন বা আপনার ওই বন্ধু বা একজন যিনি গেছেন সেই রোগী সে করিয়ে এসেছে। করিয়ে এসে এসে বলল তখন ডাক্তার বলল যে, "আচ্ছা আ তাহলে এইটাতে এই যে যাদের এরকম ট্রু পজিটিভ ধরা পড়ে তাদের ক্ষেত্রে এই অসুখটা হওয়ার সম্ভাবনা মানে এই টেস্টটা সেকেন্ড টেস্টটাও ট্রু পজিটিভ আসার সম্ভাবনা আরো এই 80%।" তো তখন আপনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন যে তাহলে উপায়? তখন ডাক্তার আপনাকে কিছু প্রেসক্রিপশন লিখে দিল। তো আপনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন যে, "হ্যাঁ রে ভাই, তো তুই তো" ডাক্তার আপনার খুব ভালো বন্ধু আরকি। তা দুজনেই আপনাকে তুই করে কথা বলছেন। তা ডাক্তারকে নইলে তো এত কথা ডাক্তার বলবে না। তো সেইজন্যই বলা আরকি। তো ডাক্তার তখন বলল যে ডাক্তারকে আপনি জিজ্ঞেস করলেন যে, "হ্যাঁ রে ভাই, তুই যে ওষুধ তো লিখে দিলি, কিন্তু তুই কি 100% সিউর যে আমার এই অসুখটা আছে?" ডাক্তার কিন্তু কখনোই আপনাকে বলবে না যে, "আমি 100% সিউর।" সে একটা কনফিডেন্স এর কথা বলছে। এই কনফিডেন্সটা 99% 99.99% হতে পারে। এই কনফিডেন্স 99.999999% হতে পারে। এই কনফিডেন্সটা 99.999999999999% হতে পারে। কিন্তু সে কখনো বলবে না যে 100%। কারণ সে জানে এমন সম্ভাবনা অবশ্যই আছে। এরকম 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 একটা 100% একটা সম্ভাবনা মানে এরকম 100% কথা সে বলতে পারে না এবং সে জানে যে এরকম হতেই পারে যে কোনো একটা টেস্ট বা কোনো একটা প্রমাণে সে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতে পারে। কিন্তু একটা হাই চান্স আছে, হাই কনফিডেন্স আছে যে এইটাই সত্যি হবে। আনলেস অ্যান্ড আনটিল আদারওয়াইজ প্রুভেন। তার মানে বিজ্ঞানীরা সেই জিনিসটাই করছে। বিজ্ঞানীরা দেখছে যে তাদের কাছে একটা হাইপোথিসিস আছে। এই হাইপোথিসিসটা তারা ফলসিফাই করার চেষ্টা করছে, ভুল প্রমাণ করার চেষ্টা করছে। বিজ্ঞানীরা কোনোদিন কোনো হাইপোথিসিসকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে না। তারা সেই হাইপোথিসিস গুলোকে এমনভাবেই ডেভেলপ করে যেগুলোতে টেস্টেবল প্রেডিকশন পাওয়া যায়, যেগুলো ফলসিফায়েবল। এই টেস্টেবল প্রেডিকশন গুলোকে তারা যখন প্রমাণ করার চেষ্টা করে, ফলসিফাই করার চেষ্টা করে, যদি ফলসিফাই না হয় তখন তাদের কনফিডেন্সটা বাড়ে যে হ্যাঁ এই হাইপোথিসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তারা আরো টেস্ট করে, আরো টেস্ট করে, আরো টেস্ট করে এবং তারা এমন একটা পর্যায়ে পৌঁছয় যেটা দেখা যায় যে সেই হাইপোথিসিসকে ভুল প্রমাণ করার সম্ভাবনা একদম নেগলিজিবল। মানে একটা রিমোট চান্স মে নট বি মানে মিলিয়ন 1 in a million, মেবি মোর দ্যান দ্যাট, মেবি 1 in a billion, মেবি মোর দ্যান দ্যাট, মেবি 1 in a zillion সেটা ভুল প্রমাণ হওয়ার সম্ভাবনা। সেই রকমের
হচ্ছে একটা হাইপোথিসিস বা থিওরি, সেটা হচ্ছে ইভলিউশন থিওরি, যেটা আমরা এখন জানি। তো এরকম অনেক থিওরি আছে যেগুলো আমরা জানি, যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যতক্ষণ না এটা মানে গণেশ উল্টে যাচ্ছে ততক্ষণ সম্ভাবনা নেই। এখন আমরা কি 100% কোনো জিনিসকে ট্রুথ বলে ক্লেম করতে পারি? তো উত্তর হচ্ছে না, কারণ মহাবিশ্বটা সম্পর্কে এত বড়, সেখানে আমরা জানি না অনেক কিছু। সেটা আমরা নিজেরাও সেটা আমরা অ্যাকসেপ্ট করি যে আমরা অনেক কিছু জানি না। এরকম হতেই পারে, কোনো একটা রিমোট পসিবিলিটি থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো প্রুফ নেই। তা এখন ওই একটা কথা আছে বাংলায় যে চোরের উপর রাগ করে ভুঁয়ে ভাত খেয়ে লাভ নেই, ঠিক সেই রকম একটা ওইরকম কোথাও একটা রিমোট পসিবিলিটি থাকলেও থাকতে পারে, তার কাছে আমার কোনো রকম সন্ধান নেই, তার কোনো রকম প্রমাণ নেই, সেটা সম্পর্কে জানার কোনো কিছু উপায় নেই। তবুও সেটা নিয়ে আমি ভাবছি যে আচ্ছা ওটা হলেও তো হতে পারে। মানে ধরুন একটা খুন হয়েছে, সেখানে আপনি মাসফিরি ভাই পেতে কিছু বলতে চাইছেন, আপনি অ্যাড করতে পারেন। না, আমি আচ্ছা, সত্য সন্দেহ ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কোনো কিছুই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, বাট আমরা রিজনেবলি যেটা মানে যেটা আপনি বললেন যে কনফিডেন্স আছে, যেমন আপনি বাসা থেকে বের হবেন, আপনি কাজে যাবেন, আপনি কখনোই 100% শিওরিটি দিয়ে বলতে পারেন না যে আপনি পৌঁছাবেন, বাট আপনি রিজনেবলি বলতে পারেন যে আপনি পৌঁছাবেন। এটা একটা লজিক্যাল বা রিজনেবল পজিশন আপনি হোল্ড করেন। ঠিক একইভাবে সায়েন্সও সে একটা রিজনেবল পজিশন হোল্ড করে যে আমরা এই জিনিসটা জানি, বাট কেউ 100% শিওরিটি দিয়ে বলতে পারে না যে এই জিনিসটা আমরা জানি। জি, নিশ্চয়ই, এক্স্যাক্টলি। এবং ধরুন একটা ক্রাইম সিন, সেখানে একটা ক্রাইম হয়েছে, এই ক্রাইমটাকে আপনি দেখেননি, এই ক্রাইমটা আমরা কিভাবে সলভ করার চেষ্টা করি, সেখান থেকে আমরা এভিডেন্স পেয়ে সলভ করার চেষ্টা করি এই জিনিসগুলোকে। এরকম কি হতে পারে যে এভিডেন্স থাকা সত্ত্বেও একজন চুরি করেনি? এরকম কি হতে পারে যে, একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের আমি জানি না মানে কতটা রিলেট করবেন আমি জানি না, বিজয় মালিয়া যে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, এটা কি হতে পারে যে সে টাকা নিয়ে পালায়নি? হ্যাঁ, হতেই পারে, এরকম হতেই পারে যে তাকে পুরো ফাঁসানো হয়েছে, সেটা একটা রিমোট পসিবিলিটি। বা এরকম একটা একটা ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে আপনি সমস্ত এভিডেন্স গ্যাদার করলেন, করে দেখলেন একজন দোষী, তাকে অবশ্যই সাব্যস্ত করা যাচ্ছে দোষী, আমাদের কাছে একটা প্রমাণ আছে। এরকম কি হতে পারে যে সে করেনি, সেগুলো কেউ সাজিয়েছে? হ্যাঁ, হতেও পারে, অবশ্যই হতে পারে। কিন্তু যেখানে প্রমাণ আছে, যা প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিতে আমাদের কিন্তু যেটা মনে হয় সঠিক, আমরা সেটার উপরেই আমরা আস্থা রাখি। তাই আমরা এভিডেন্সের উপরেই আস্থা রাখি, আনলেস অ্যান্ড আনটিল আদারওয়াইজ প্রুভড। তাহলে তো যদি আপনার যদি এরকম অ্যাপ্রোচটা হয় যে আমরা কি কোনোদিন সত্যি জানতে পারবো না, কোনোদিন এরকম কথা, এটা কি সম্ভব নয়, তাহলে তো কোনোদিন কোনো ক্রিমিনালকেও কখনো সাজা দেওয়া যাবে না, যদি না সে একদম চোখের সামনে খুন করে। এরকম কি হতে পারে চোখের সামনে খুন করেছে? এরকম কি হতে পারে এটা একটা ইলিউশন? হ্যাঁ, হতেও পারে, অবশ্যই হতে পারে। সারা পৃথিবীতে কত কিছু আছে আমরা জানি না, হতেই পারে এই গোটা সমস্ত মহাবিশ্ব এটা দেখছেন সেটা একটা ইলিউশন, একটা হতে পারে এটা একটা ম্যাট্রিক্স ওয়ার্ল্ড, তাই না? এটা আপনার এটা আপনার কি বলে এটাকে, সিমুলেশন ওয়ার্ল্ড। হ্যাঁ, হতে পারে। এক্স্যাক্টলি। আর সেই সিমুলেশন ম্যাট্রিক্সে আমরা দেখেছিলাম সেই এজেন্টরা, তারা নিজেদের মতো রূপ চেঞ্জ করে সেরকম মানে যাকে খুশি ওপরে ভর করে তার উপরে চলে যাচ্ছে, যেখানে খুশি তারই। এই আপনার এই ম্যাট্রিক্স মুভি প্রায় 20 বছর আগে, তাই না? আপনার 90s। অসাধারণ একটা মুভি, অসাধারণ মুভি। এটা এখনো ইয়ে হয়। হ্যাঁ, আমি একটা রিসেন্টলি আমি একটা এই ম্যাট্রিক্সটা বললেন বলি আমি এই জিনিসটা বলছি। আমি রিসেন্টলি একটা ওয়াইড স্ক্রিন কিনেছি, বুঝলেন? তাই আমার এই প্রচুর ডকুমেন্ট ইয়ে করতে হয়, তো তার জন্য আমার খুব দরকার হয়। তা আমি এটা কিনে আমি প্রথম যে কাজটা করেছি, বুঝলেন, সাই-ফাই মুভি দেখা শুরু করছেন, তাই না? বসের হেডফোন লাগিয়ে পর শনি রোববার ধরে বসে সারাদিন সিনেমা দেখেছি, বুঝলেন? প্রথমে হচ্ছে ইনসেপশন, তারপর ডানকার্ক, তারপরে ম্যাট্রিক্সের 3টে, তারপরে হচ্ছে ব্রেন আউট হয়ে গেছে পুরাই। তারপর হচ্ছে তারপর ওপেনহাইমারটা তো সব থেকে সুন্দর লেগেছে। তাই এরকম হচ্ছে প্রত্যেকটা মানে গুচ্ছের। আর ডানকার্কটা তো অনেকদিন বাদে দেখলাম, ডানকার্ক অসাধারণ লাগলো। তা এইটা করেছি আর কি। তো ম্যাট্রিক্স এর মধ্যে 3টে অবশ্যই ছিল, এই 3টের মধ্যে অসাধারণ লাগলো, মানে ব্যাপক লেগেছে। আজ যাই হোক, আমি আশা করি শিরোপানের বাইরে উত্তর দিয়েছি। আমি একটু বলবো কি? হ্যাঁ, নিশ্চয়ই। এরপরে মানে আমি কথাগুলো শুনে ব্যাপারটা এরকম হইলো যে ধরেন
মানে আমার সামনে এখন দেওয়াল আছে, ধরুন দেওয়ালটা তো 2 ডাইমেনশন বা 2D বা দ্বিমাত্রিক, হ্যাঁ। আমি ধরে নিলাম যে ওই আমার দেওয়ালের মধ্যে কোনো বুদ্ধিমান কোনো প্রজাতি বা বুদ্ধিমান কোনো দ্বিমাত্রিক প্রাণী বাস করে, দ্বিমাত্রিক প্রাণী, বুদ্ধিমান দ্বিমাত্রিক প্রাণী ওখানে বাস করে। তো আমি এইখানে ধরুন শুট করলাম, আমার ইচ্ছা মতো শুট করলাম, সে শুট করে করে প্রতি ধরেন 20 সেন্টিমিটার পর পর করে আমি একটা করে গর্ত করলাম। তো ওই যে দ্বিমাত্রিক যে জগৎটা, অর্থাৎ দেওয়ালের যে দ্বিমাত্রিক জগৎ, সেখানে যে বুদ্ধিমান প্রাণী, সবচেয়ে যে বুদ্ধিমান প্রাণী, সবচেয়ে বুদ্ধিমান সে প্রাণী, সে ওইখানে অবজারভেশন করে দেখলো কি যে হ্যাঁ, প্রতি 20 সেন্টিমিটার পর পর করে একটা হোল তৈরি হচ্ছে, এবং সে এটাকে সবাইকে জানাইলো হ্যাঁ যে প্রতি 20 সেন্টিমিটার পর পর তো একটা হোল আমরা পাবো। কিন্তু আসলে কি ওই যে দ্বিমাত্রিক বুদ্ধিমান প্রাণী কি কখনোই জানতে পারবে যে এটা আমার একটা মনের খেয়াল, মানে আমি মানে আমি খেলা করে করে 20 সেন্টিমিটার করে করে যে গর্ত করতেছি, ওই দ্বিমাত্রিক যে প্রাণী জগতের প্রাণীরা আছে বা বুদ্ধিমান প্রাণী আছে, তারা কি জানতে পারবে যে এটা একটা আমার মানে যা শুটিং এর মানে খেয়ালবশত এটা গর্তগুলো হচ্ছে? মানে আমি আপনার তাদের অমিত ভাই, আমার ওনার ওনার প্রশ্নগুলি আমি একটু বোঝার চেষ্টা করছি যে উনি কোন দিকে যাচ্ছে। মানে আহ, এইখানে এইখানে আপনি কি কি ইন্ডিকেশন দিচ্ছেন যে আহ, ধরলাম তারা বুঝতে পারলো না, তাতে কি আসে যায়, মানে কি কি হয় তাহলে এটা? তারা তো কখনোই প্রকৃত সত্য জানতে পারছে না। জানতে পারলো না, তাহলে কি আসে যায়? আমরা তাহলে হয়তো আমার এইখানে আমরা হয়তো প্রশ্নটা আমরা তো অন্য তাহলে ডাইমেনশন দেখতে পারি না, হ্যাঁ, হুম, হুম। আমরা অন্য কালার দেখতে পারি না, মনে করেন যে আমরা আলট্রা ভায়োলেট ইনফ্রারেড দেখতে পারি না, হ্যাঁ, কি আসে যায়? তাহলে আমরা দেখতে পাই না বলেই সেটা কি আমরা অস্বীকার করব? না, অস্বীকার করবো কেন? আমরা কখনো দেখতে পারি না দেখে কি বলি যে সেটা নেই? হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা তাহলে প্রশ্ন ওই করি। এবার আমি এই যে এই 2D ওয়ার্ল্ডটা নিয়ে আমি একটা প্রশ্ন করি। এই 2D ওয়ার্ল্ডে ধরুন 4-5টা জীব আছে, হ্যাঁ, একজন সব থেকে বুদ্ধিমান, ঠিক আছে? এই 4-5টা জীব বা তাদের মধ্যে একজন সব থেকে বুদ্ধিমান এই গর্তগুলো দেখে সে কি ভাবতে পারে, ম্যাক্সিমাম কি ভাবতে পারে? তাদের জন্য সবচেয়ে সত্য অবজারভেশনটা হলো কি যে হ্যাঁ 20 সেন্টিমিটার পর পর করে গর্ত হচ্ছে, এবং তারা ঠিক এটা আছে, একদম তাদের জন্য ট্রুথ, এবারে তারা ভাবলো সবচেয়ে সত্য। হুম। তারা ভাবলো যে একটা খুবই একটা গাধা এইখানে চেটে চেটে গর্ত করছে, এরকম হ্যাঁ, তো এটা সে তারা কি ভাবতে পারে? এটা কি তারা কি ভাবতে পারে কিনা? এটা কি ভাবতে পারে? এটা আমারও প্রশ্ন এটাই যে এটা কি তারা হ্যাঁ, ভাবতে হ্যাঁ। পারে? আপনি তো একটা মানুষ, ঠিক আছে, 0 মান গর্ত করছে, সেটা তো করছে, সেটা তো বাস্তব, তাই না? হুম, আর হুম, এই ইয়েটা ভাবলো, এই যে 3D ওয়ার্ল্ডের ইয়েটা ভাবলো যে একটা গাধা চেটে চেটে এইখানে দেয়াল চেটে চেটে গর্ত করছে। হুম, হুম, হুম। আপনি এই যে সব থেকে বুদ্ধিমান 2D ওয়ার্ল্ডের যে বাসিন্দা, তাকে আপনি কি বলবেন? তা আমি কেউ বলবো, আমার তো যা আসে না, আমি তো করতেছি, কিন্তু তারা তো তাদের ওই জগতে থেকে তারা অবজারভেশনটা আপনি তো তাদের আমাকে জন্য সত্য। বলছেন, ধরুন হচ্ছে আপনি হচ্ছে, ঠিক আছে, আপনি ধরুন এই যে এখানে যে 4জন বসে আছে এদের মধ্যে আপনি 2D ওয়ার্ল্ড, আমরা 4জনই 2D ওয়ার্ল্ডের বাসিন্দা ধরে নিন, ঠিক আছে? হুম, 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 জি, জি। আপনি একজন মানুষ, আপনি একজন এই 2D ওয়ার্ল্ডের বাসিন্দা, যে হচ্ছে সব থেকে বুদ্ধিমান, ঠিক আছে? তো এইবারে আপনি বললেন যে এই গর্তগুলো একটা গাধা আছে, একটা 4 ডাইমেনশনে একটা গাধা আছে বা 3 ডাইমেনশনে একটা গাধা আছে, সে চেটে চেটে এই গর্তগুলো বানাচ্ছে। না, আমি বুদ্ধিমান হিসেবে এটা বলবো না। না, না, আমি আপনি বুদ্ধিমান হিসেবে বললেন বলবো যে না। আপনি আমি আপনি শুধু বললেন বলবো যে একটা এই আকাশে একটা হাট্টিমা টিম আছে, ওই হাট্টিমা টিম না, ডিম না, পেড়ে আমি তো দিয়েছে। বুদ্ধিমান দেখে এটা বলবো না। আমি ডিম শুধু বলবো পাড়ছে, যে হ্যাঁ, এটা 20 সেন্টিমিটার করে গর্ত হচ্ছে। বুদ্ধিমান ঠিক এটা আছে। বলবে ডাক্তারবাবু, না যে 3 বিদায় ডাইমেনশন হ্যাঁ, নিচ্ছি ডাক্তারবাবু। দেখতে পাই নাই। আচ্ছা, মাস ভেরিফাই বিদায় নিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হ্যাঁ, আচ্ছা। রাত হয়ে কালকে, গেল। ভালো থাকবেন, কালকে সকালে হ্যাঁ। উঠতে হবে। হ্যাঁ, সত্যি ভাই। অনেকদিন গুড নাইট। আচ্ছা। অনেকদিন বাদে কথা হলো মাসফিরি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আর অমিত দাকে অনেকদিন, পেলাম অনেকদিন পরে, এই জন্য আমি লেগে আছি ওনার সাথে। আর একটুখানি হ্যাঁ, ঠিক বিজ্ঞান আছে। বিজ্ঞান শুনছিলাম, ওই জন্য চলে এসেছি। আপনারা তো আজকাল প্রচুর এত আপনারা ইয়ে নিয়ে আলোচনা করছেন না, রাজনীতি নিয়ে, আমি মানে ও, ফেড আপ হয়ে রাজনীতি, গেছি। হ্যাঁ, এটা আমি সিক ভাই, আমি রাজনীতি, আমি সিক অফ রাজনীতি। আমি নিজে সেই সেই কিন্তু করি না মানে রাজনীতি। এইখানে আমি এই ওয়েস্ট বেঙ্গলের সেরকম অবস্থা। তারপর হচ্ছে এই নতুন বোধহয় ইউএসএ তে ভোট হবে, সেই নিয়ে দেখলাম হ্যাঁ, এটা ইউটিউবেও তাই। নভেম্বরে নাকি ভোট আছে 5 তারিখে। হ্যাঁ, তো তো দেখলাম ইউটিউবে প্রচুর লোক সেই নিয়ে কথা বলছে। এবার right, আমার কয়েকজন ফেভারিট ইউটিউবার, তারাও দেখলাম ওই নিয়ে কথা বলতে আরম্ভ করেছে। যা হ্যাঁ, তেরি, কিরে আমি অফিসে, আরে বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ,
রাইট। না না, এখন এটা এটা আমি অমিত দা, আমি কিন্তু এই যেটা আমার দেশে এবং ভারতে এবং আমেরিকা বা যে অন্যান্য দেশে যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এগুলি নিয়ে মাথা ঘামানো আমার পক্ষে সাজে না। আমি কেন জিও পলিটিক্স নিয়ে কথা বলে সময় নষ্ট করবো? ঠিক আছে, এগুলি আমি কিছু করতে পারছি না, তো আমি সেটাই। এখান থেকে এক্স্যাক্টলি। আর আর দেখলাম আমাদের অফিসে পর্যন্ত, আমাদের অফিসে আজকেই আজকে সন্ধ্যাবেলাতেই একটা কল ছিল, আমাদের একটা আর্জেন্ট মিটিং ছিল ইউএসএ তে লোকজনের সাথে। তো সেখানেও দেখলাম তারা আমি একটু দেরি হয়েছে আসতে, তা দেখি ততক্ষণে তারা আমি নেই দেখে তারা নিজেদের মধ্যে এইসব আলোচনা শুরু করেছে। হ্যাঁ, যা দেরি। না, তা আমি 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 এসছি তাতে কোনো ইয়ে নেই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, go ahead, না, আমি please. ওনাকে অ্যান্সারটা দেই। দেখেন যে হ্যাঁ শিওর। উনি উনি যেদিকে যাচ্ছেন, দেখেন আমরা কোনো কিছু ডিটেক্ট করতে না পারলে আমরা সেটা নেই দাবি করি না। আমরা কখনো ঈশ্বর নেই দাবি করি নাই। আমরা বলছি যে আপনারা যে দাবিটা করছেন কিসের ভিত্তিতে দাবি করছেন, মানে আপনারা এমন কিছু ইনফরমেশন পেয়েছেন যেটা আমরা ডিটেক্ট করতে পারছি না, আনডিটেক্টেবল। হ্যাঁ, আপনি যে যে সিনারি গুলো দেখাচ্ছেন যে কোনোভাবে ডিটেক্ট করা সম্ভব না, কোনোভাবেই বোঝা সম্ভব না, সেটা আপনারা বুঝে ফেলছেন, ডিটেক্ট করে ফেলছেন। কিভাবে করছেন আমরা এটাই জানতে চাই। যে উনি চলে গেলেন, তো ওনার যে দাবিগুলি, হ্যাঁ, যে একদমই আনডিটেক্টেবল, আনফলসিফায়েবল ক্লেইমগুলি ওনারা ডিটেক্ট করে ফেলেছেন, ওনারা ওইটাকে দাবি করছেন, কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। কিন্তু ওনারা যে লজিকগুলি দেখাচ্ছেন যে কেন প্রমাণ ছাড়া মেনে নিতে হবে, এটার পক্ষে উনি যুক্তি দিচ্ছেন, তাই না? যে আপনারা তো এটা পারেন না, ওইটা পারেন না, তাইলে এটা কেন মানছেন না, ওটা কেন মানছেন না। ওনাদের যুক্তি নিশ্চয়ই। কি, যে কেন যুক্তি ছাড়া মানতে হবে, এইটার পক্ষে নিশ্চয়ই। ওনারা যুক্তি দেন। নিশ্চয়ই। সেটা আর দেখুন, সত্যেন্দ্র ভাই উনি কিন্তু নিজেও স্বীকার করলেন যে উনি যদি ওইখানে থাকেন, তিনিও কিন্তু এরকম, মানে যদি বুদ্ধিমান হন, তাহলে উনিও কিন্তু এই জিনিসটা বলবেন না যে একটা গাধা তৈরি করছে, নাকি একটা ঘোড়া তৈরি করছে, নাকি একটা কি কে মানে ওখানে একটা গর্তটা কিভাবে হচ্ছে। সে শুধু এই জিনিসটা বলবে যে গর্তটা হচ্ছে। সে যদি হচ্ছে। এরকম কোন রকম ইনফরমেশন না পায় বাইরের ওয়ার্ল্ড থেকে, বাইরের জানতে একটা না পারে। ফোর্থ ডাইমেনশন জানতে না পারে, তো সেখানে সেখানে ইনফ্লুয়েন্স যদি হচ্ছে, এই মানে এই ঘটনাটা যদি দেখতে না পায়, তার তো যেটুকু সে দেখছে সেইটুকু নিয়ে স্পেকুলেট করতে পারে, সেইটুকু নিয়ে ভাবার চেষ্টা করতে পারে। হুম। তার বাইরে কিছু আছে সেটা নিয়ে তো সে একটা র্যান্ডম গল্প তৈরি করতে পারে না, তাই না? আমাদেরও সেই একই কথা। একই কথা, যে আপনারা কিভাবে জানছেন, আপনারা কোন মেথডে জানতে পারছেন, এবং আপনারা যে স্টোরিগুলি তৈরি করছেন, যেমন আপনাদের যে কোনো ধর্মের, হিন্দু ধর্মে আছে বা ইসলাম ধর্মে আছে, যে যে কাহিনীগুলি, সৃষ্টি কিভাবে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, তারা তো এক একটা ব্যাখ্যা দেয়। এখন সেই ব্যাখ্যাগুলি তো আমাদের অবজারভেশনের সাথে মিলে না। এক্স্যাক্টলি। এবার ধরুন তো যদি আমরা এরকম দেখতাম যে এই যে 2D ওয়ার্ল্ডে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে ইয়ে যে বললো যে এই কি যেন নাম, 01 যে বললো যে একটা করে গর্ত করছে, 01 দেয়ালে গর্ত করছে, ইচ্ছে হচ্ছে গর্ত করছে। এবার এই 2D ওয়ার্ল্ডে যারা আছে তারা দেখছে একটা করে গর্ত হচ্ছে, তারা কি দেখছে যে ম্যাজিক্যালি কতগুলো গর্ত অ্যাপিয়ার করছে। এটা হতে পারে যে সেখানে যে খুব বুদ্ধিমান একজন সায়েন্টিস্ট আছে, 2D ওয়ার্ল্ডে একজন আছে, খুব বুদ্ধিমান একজন আছে আইনস্টাইনের মতো, সে অনেক কিছু ভাবার চেষ্টা করলো যে এরকম হতে পারে, ওরকম হতে পারে, সেরকম হতে পারে, কিন্তু সে যতক্ষণ অনেকগুলো হাইপোথেসিস দিল, কিন্তু এখন এই 2D ওয়ার্ল্ডে যতজন আছে তারা এই হাইপোথেসিস গুলো যতক্ষণ না সে প্রমাণ করছে, যতক্ষণ না একটা ফলসিফায়েবল, একটা টেস্টেবল প্রেডিকশনের মাধ্যমে সে প্রমাণ করছে, ততক্ষণ বাকিদের কারোর মানা উচিত নয়। এরকম যদি একটা ঘোড়া তৈরি করছে, নাকি একটা গাধা তৈরি করছে, নাকি একটা পিঁপড়ে তৈরি করছে, নাকি একটা কে তৈরি করছে, সেই জিনিসটা সেরকম একটা গল্প তৈরি করা উচিত নয়। যদি আমরা এরকম দেখতাম, ধরুন একজন সার্জন, সে সার্জারি করতে যাওয়ার আগে, সে তার আগের দিন তার যতগুলো ইনস্ট্রুমেন্ট, যতগুলো জিনিসপত্র আছে, সেগুলো খুব ভালো করে ধুয়ে টুয়ে স্টেরিলাইজ করে রাখলো, একটা বদ্ধ জায়গায় রাখলো, আবদ্ধ জায়গায় রাখলো, অটোক্লেভ করে রাখলো। পরের দিন এসে সকালবেলায় সার্জারি করতে যাবে, তখন দেখলো যে আগের দিনই যে যে অটোক্লেভ করে এত স্টেরিলাইজ করে এরকম করে গেছে, হঠাৎ করে সেখানে
ব্যাকটেরিয়া জন্মে গেছে, ধরুন দু তিনটে ব্যাঙের ছাতা গজিয়েছে, ঠিক আছে, ওয়াও ওয়াও এরকম যদি দেখতে পারতো সেই জিনিসটা কি হতো, ম্যাজিক্যাল হতো, তাই না? সেই জিনিসটা এরকম হতো যে হ্যাঁ, তো এটা একটা হ্যাঁ। এটা আমরা কিছুতেই ব্যাখ্যা করতে পারছি না এরকম জিনিসটা। না এখন কিন্তু এখন এই এখন এখন যদি হ্যাঁ, sure. ব্যাখ্যা করতে না পারে, তবুও তো ম্যাজিক্যাল এই কনক্লুশনে আমরা যেতে পারছি না। আমরা এটাই বলতে পারছি যে ব্যাখ্যা নেই, তাই না? নিশ্চয়ই আমরা এই জিনিসটা বলতে পারি ব্যাখ্যা নেই। যেমন ধরেন এরকম যদি ব্যাপারটা যে কোয়ান্টাম টানেলিং, এই যে ব্যাপারটা, বা ধরুন হচ্ছে ডুয়েল নেচার, ইলেকট্রনের ডুয়েল নেচার, বা ধরুন হচ্ছে আমাদের এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই Double- জিনিসগুলো, হ্যাঁ, তো এগুলো, বা আইনস্টাইনের কথা স্পুকি অ্যাকশনের ডিস্টেন্স, এই ধরনের জিনিসগুলো, মানে এনট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, এই জিনিসগুলো যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে এই জিনিসগুলো প্রপার্টি, আমাদের যে মহাবিশ্ব, ইউনিভার্স এইভাবেই তৈরি হয়েছে। এখানেও কিন্তু আমরা ওরকম একটা ম্যাজিক্যাল ব্যাপার দেখছি না, যেগুলোকে না ম্যাজিক, একটা- মানে কেউ ক্লেম করতে পারবে না যেটা ম্যাজিক্যাল। এখন মনে করেন যে Exactly. আমরা ব্যাখ্যাটা পাচ্ছি না, মনে করেন এন্ট্যাঙ্গলমেন্টের ব্যাখ্যা নাই এখন। ব্যাখ্যা নাই মানে কি, মানে হচ্ছে যে আমরা এখনো জানি না কেন হচ্ছে, মানে এটা হচ্ছে আমরা অবজার্ভ করছি, তাই না? হুম। তো যতক্ষণ না আমরা জানি যে কজটা কি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে কজটা কি। এটাই তো। এক্স্যাক্টলি। এবার ধরুন আমরা জানি না যে মহাবিশ্বের আগে কি ছিল। আমরা দেখছি, আমরা যদি এই আইনস্টাইনের দেওয়া জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এই জিনিসটাকে যদি আমরা রিভার্স করি, রিভার্স করতে করতে এক জায়গায় দেখি এই জিওডেসিক্স গুলো এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে, এবং সেখানে দ্য ফিজিক্স ব্রেকস অ্যাপার্ট। এর আগে কি ছিল আমরা কিছু কিছু জিনিস প্রেডিক্ট করতে পারি, প্রেডিক্ট না, স্পেকুলেট করতে পারি। রাইট। এই যে অনুমানগুলো বা এই যে স্পেকুলেশন গুলো, এগুলো কিন্তু যা খুশি অনুমান নয়। এইগুলো কিন্তু যে অনুমানগুলো আমরা করছি, সেই অনুমানগুলো কিন্তু একটা ইনফরমেটিভ, মানে আমার কাছে একটা, এই যে গেসিং যেটা করছি, সেগুলো কিন্তু আমার কাছে কিছু ইনফরমেশন আছে, তার উপরে ভিত্তি করে আমি করছি। এবং সেখানেও এরকম না, যতগুলো হাইপোথিসিস আছে একজন বিজ্ঞানী বললো বলেই সেই জিনিসটাকে মেনে নিচ্ছে এরকম না। তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, দেখার চেষ্টা করছে যে এই জিনিসটা কি হতে পারে, ওই জিনিসটা কি হতে পারে। আলান এবং এটা গুথকে, টেস্ট করা যায় কিনা, তাই না? হ্যাঁ, sure. মনে করেন আপনি একটা Exactly. হাইপোথিসিস, হ্যাঁ, এখন দেখবো যে আমরা Exactly. এটা, হ্যাঁ, এখন যেমন কোয়ান্টাম যেহেতু বললেন, কোয়ান্টামে এখন মনে করেন যে এই মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন আছে, এবং তারা বলছে যে সবকিছুই ঘটছে, যা পসিবল সবই ঘটছে এক একটা ওয়ার্ল্ডে। এখন এটা কিভাবে টেস্ট করা যায়? আবার স্ট্রিং থিওরি তো গত 10 বছরে তারা কোনো প্রগ্রেস করতে পারেনি, ওইখানেই আছে এখন। এবার কোয়ান্টাম ফিজিসিস্টরা বিভিন্ন রকম হাইপোথিসিস নিয়ে আসছে, যে মেনি ওয়ার্ল্ড একটা, এরপর হলো প্যারালাল ইউনিভার্স হাইপোথিসিস নিয়ে আসছে, বা এরকম, কিন্তু কোনোটাই আমরা টেস্ট করতে পারছি না, যেহেতু আমাদের ওই ইয়েগুলি নাই, তাই না? ওই ফ্যাসিলিটিস গুলি নাই, বা টেকনোলজি নাই, বা যাই বলেন। এখন প্রতিটাই আমরা ইয়ে করছি, বাট ওই ইন্টারপ্রিটেশন গুলি আছে। মানে আমরা প্যারালাল ইউনিভার্স বলেন, মেনি ওয়ার্ল্ড বলেন, সবগুলি হাইপোথিসিস আমরা ইয়ে করছি, যেহেতু ওগুলি ম্যাথামেটিক্যালি হয়তো স্যাটিসফাই করে, বা একটা এক্সপ্লেনেশন দিতে পারে, যে এমনকি ওই যে হাইজেনবার্গ যেটা, হ্যাঁ, আপনার শোয়াইজেনজারস ক্যাট, হ্যাঁ, ওই টাইপ, হ্যাঁ, ওই টাইপের আপনার এক্সপ্লেনেশন, ওই আইনস্টাইনের টাইম থেকে এখন পর্যন্ত যেটা। তো আমরা এই যে যখন আমরা এই এরিয়াতে আসবো, ওই কোয়ান্টাম ওয়ার্ল্ডে আসবো, তখন তো সবকিছুই আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, মানে আমরা কোনো কিছুই এক্সপেরিমেন্ট করে আমরা ডাবল স্লিট পর্যন্ত ইয়ে করতে পারি, যেটা আমাদের কাছে এখনো মিস্ট্রি, তাই না? যে ডাবল স্লিট আপনি এই যে জিনিসটা আপনি একটু আগেই আপনি একটা কথা বললেন, ঠিক আমার মানে আমি বলতে যাচ্ছিলাম সেই জিনিসটাই বললেন, যে আমরা একটা প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করি। এবং আপনি যে বললেন না মেনি ওয়ার্ল্ডের কথা, তো এরকম অ্যালান গুথ একদিন একটা ইন্টারভিউ না, ওই আর কি একটা কনফারেন্স বা এরকম একটা প্রেজেন্টেশন কোথাও ছিল, সেখান থেকে বেরোচ্ছেন, তখন একজন রিপোর্টার ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলুন তো, আপনি যে বললেন যে অনেকগুলো ইউনিভার্সের কথা বললেন, এরকম বাবল ইউনিভার্সের কথা বলছেন, এরকম ইনফ্লেশন থিওরির কথা বলছেন, তা এরকম হতে পারে যে দুটো ইউনিভার্স এরকম ধাক্কা খেলো?
অ্যালান গোথ এই জিনিসটা কিন্তু সত্যি খুব অবাক হয়েছিলেন এই রিপোর্টের কথা শুনে, এবং তিনি সত্যিই মনে করেছিলেন যে হ্যাঁ এরকম কিন্তু হতেই পারে। উই মে নিশ্চয় আমরা এরকম উই মে ট্রাই টু ফাইন্ড সাম অফ দ্যাট কাইন্ড অফ, যদি এরকম কোনো একটা ইয়ে থাকে, যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ এরকম আমরা দেখছি যে দুটো ইউনিভার্সের মধ্যে কলিশন হয়েছে, এরকম যদি আমরা কিছু অ্যানোমালি এরকম দেখতে পাই, তো তারা কিন্তু সত্যি এরকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। এবং এখনো পর্যন্ত JWST এর যে একটা মানে এই যে ইনফ্রারেড একটা ডিপ স্পেসের মধ্যে খোঁজার যে এই ধরনের যে প্রমাণগুলো খোঁজার, তার কিন্তু সূত্রপাত বা অনুপ্রেরণা কিন্তু সেখান থেকেই। এরকম এবার কিন্তু হ্যাঁ হ্যাঁ প্লিজ আমি 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 নীল ডিগ্রাস টাইসনের ইয়েগুলি শুনি, এই পডকাস্ট। তো ওইখানে তো নীল ডিগ্রাস টাইসন রিসেন্টলি কিছু পডকাস্টে বলছে যে আমরা অন্য একটা ইউনিভার্সের ব্ল্যাক হোলের মধ্যে আছি, কারণ আমরা আচ্ছা যদি সত্তর ভাই, আমরা নিজেদের মধ্যে কথা বলার সময় একটু মনে রাখবো, আমাদের কিন্তু এত পরিমাণ দর্শক থাকে যে ওয়েট করতে 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 চলে যায়, ঠিক আছে? না, এখনো আমার কাছে তো backstage কন্ট্রোল almost নেই, full। আমার কাছে তো কন্ট্রোল না না না, আমি কন্ট্রোল নাই জানি, বাট আপনি যখন না, আমি যুক্ত হন, অমিত বা ইয়া যখন যুক্ত হয়, যে আমাদের ইকবাল ভাইয়া যখন যুক্ত হয়, তখন আমরা কথা বলতে বলতে এত ডিপে চলে যাই। ও আচ্ছা ভাই। বাট না, আমাদের ইয়ারও থাকে যে আপনি বাই অল মিনস ভাই, কেউ যদি যুক্ত হতে চায় যুক্ত করেন ভাই, হ্যাঁ, হ্যাঁ, নো প্রবলেম। পুরো ফুল ভাই, কেউ যদি যুক্ত হতে চায় পুরো ফুল। ভাই By all কাউকে means- যুক্ত করবো নাকি আপনাদের না, করুন, এটা শেষ করবো? করেন প্লিজ না করে আমরা সরি, পরে এখন আমার কাছে খারাপ লাগতেছে, বেচারা আপনার কথা বলতেছিলেন, আমি একটা ও আপনাদের কথা ইম্পর্টেন্ট না, আমি যুক্ত করবো। না, আমি just না, যেহেতু অমিত ভাইকে পেলাম অনেকদিন পরে, একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম ওনার সাথে, যে নীল ডিগ্রাস টাইসন রিসেন্টলি ওনার এক পডকাস্টে বলেছিলেন যে আমরা একটা ব্ল্যাক হোলের মধ্যে আছি, যেটা অন্য একটা ইউনিভার্সের মধ্যে আছে। এবং আমরা যদি এটা উনি ক্যালকুলেশন করেছিলেন যে আমরা যদি ইভেন্ট হরাইজন ক্যালকুলেট করি, এটা আমাদের অবজারভেবল ইউনিভার্সের সমান হয়। তো তার মানে হচ্ছে যে আমরা কোনো একটি ইউনিভার্সের ব্ল্যাক হোলের মধ্যে ফ্লিপ সাইডে আছি, এটার সাথে ক্যালকুলেশনটা ম্যাচ করে যায়, এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ কারেক্ট, এই জিনিসটা ঠিক বলেছেন। কারণ আমাদের এই যে জিওরেসিক এর কথা বলছিলাম না, তো এই জিওরেসিক গুলো যদি আমরা দুটো ভাবে করতে পারি, আমরা দেখি যে যদি আমরা পাস্টের দিকে চলে যাই, এই জিওরেসিক গুলো এক জায়গায় মিলিত হয়। আর এই আমরা যদি ফিউচারের দিকে যাই, তখন এই জিওরেসিক গুলো ফিউচারের দিকে গিয়ে এই যে এই ব্ল্যাক হোলের সাথে, ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের পরে তারপরে মিলিত হয়। তা তার মানে দেখুন, এইখান থেকে ইট মে বি জাস্ট একটা বিগিনিং এন্ড, আবার দ্যাট মে বি অ্যানাদার বিগিনিং। হ্যাঁ, তো এরকম হতেই পারে, এরকম কিন্তু হতেই পারে। এবং এরা যে বলছে যে একটা যে হিগস ফিল্ডের যে একটা সে যে ফলস ভ্যাকুয়াম থেকে যখন সে ট্রু ভ্যাকুয়ামের দিকে এগিয়ে যাচ্ছে, কোয়ান্টাম টানেলিং হচ্ছে, সেখান থেকে একটা ইনফ্লেশন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এরকম পর্যায়ক্রমে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো হতে পারে। তা এগুলো আমি এটা বলছি না যে এটা একটা প্রমাণ, এটা প্রমাণিত ব্যাপার এরকম না, মানে অবজার্ভ প্রমাণ এরকম না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটা অবজার্ভ প্রমাণ, আমি এটা বলছি না। কিন্তু আমাদের কাছে যে হাইপোথেসিস আছে সেই জিনিসগুলো এই জিনিসগুলোকে দেখাচ্ছে। এবং সেখান থেকে এই যে আমাদের স্টিফেন হকিং, তা সে এত বিখ্যাত হলো কেন? সে যে হকিং রেডিয়েশন থেকে, সেখান থেকেই কিন্তু তার মানে খ্যাতির সূত্রপাত। সে বললো যে এই ব্ল্যাক হোল কিন্তু মানে ব্ল্যাক হোল যে সবসময় ওরকম থেকে যাবে সেরকম না, সে কিন্তু রেডিয়েট করবে, এনার্জি রেডিয়েট করবে। কিভাবে রেডিয়েট করবে? তো সেখানে সে যে এই যে আমাদের যে কোয়ান্টাম ফিল্ডটা আছে, এই কোয়ান্টাম ফিল্ডটাকে সে ম্যানিপুলেট করতে পারে। সেখানে কি হয়, কিছু ফ্লাকচুয়েশন হয়। ফ্লাকচুয়েশন হলে কণার প্রতিকণা তৈরি হয়। এর মধ্যে কণা আর প্রতিকণার মধ্যে কোনো একটা, সেটা এই কোয়ান্টাম গ্র্যাভিটেশনের জন্য সে এই ইয়ের দিকে এগিয়ে যেতে পারে। তখন প্রতিকণাগুলো বাইরের দিকে চলে যায়। তখন ওই যে এনার্জি বড় করেছিল, সেই এনার্জিগুলো সেখানে সে ওখানে লুজ করে, মানে ওই কোয়ান্টাম ফিল্ডের মধ্যে সেই ইয়ে লুজ করে। আমরা যেটা দেখতে পাই, হ্যাঁ এই জিনিসটাকে আমরা বাইরে থেকে একটা হকিং রেডিয়েশন হিসেবে দেখি। তা এই জিনিসগুলো কিন্তু মানে হি প্রেডিক্টেড অ্যান্ড ইট ইজ ট্রু, উই সি দ্যাট। তাই এরকম আমরাই দেখি, এই অবজারভেশনের সাথে মিলে যায়। তার মানে আমাদের কাছে ইউনিফাইড একটা থিওরি না থাকলেও কিছু কিছু জিনিস আমাদের কিছু ওয়ার্ক অ্যারাউন্ড আছে। তা আমার যেটা বলার বক্তব্য, মানে যেটা আমি বলছিলাম, তো এরকম নয় যে আমরা এরকম জানি যে হ্যাঁ এরকম অনেক কিছু হতে পারে, তার মানে হতে পারে বলেই আমরা একটা স্পেকুলেট করে আমরা যা খুশি ধারণা করে নেবো, এরকম কিন্তু নয়। দ্যাটস অল, আমার এটাই বক্তব্য ছিল। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ অমিত ভাই।